আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি। এটা হচ্ছে ক্লাস 12। বর্তমানে যে ক্লাস 12 এর যে সিলেবাসটা আছে, ক্লাস 12 এর সেমিস্টার 3, যেটা সেমিস্টার 3 তে আমাদের কি কি পড়তে হবে হিস্ট্রিতে, সেই নিয়ে আমরা আজকে একটা মানে ওভারভিউ নিব। সিলেবাসে আমাদের কি কি আছে। সো ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি দেখতে পাচ্ছি, ইউনিট 1 এ যেটা আছে, পর্যটকদের নজরে, থ্রু দ্য আইজ অফ ট্রাভেলার্স। এখানে যেটা আছে তার মানে কি, যে আমরা যদি দেখি, আচ্ছা ইতিহাসের আগে মেন বিষয়টা বলে দিই। ইতিহাস কিন্তু ইতিহাসের যে যুগ, তিনটা যুগ, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। ওকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ইতিহাসের সাল তারিখ কিন্তু এগুলো জানতে হবে, কিন্তু এগুলো অটোমেটিক চলে আসবে, ঘটনাগুলো জানলেই হয়ে যাবে। ইতিহাসের একটা সিকোয়েন্স আছে, যে যদি আমরা দেখি সেই হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা থেকে শুরু করি, হরপ্পা সভ্যতা, তারপরে আসবে বৈদিক সভ্যতা, ঠিক আছে, বৈদিক যুগ, তারপরে আসবে বিভিন্ন রাজবংশের শাসন, যেমন হচ্ছে হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, তারপরে মৌর্য বংশ, তারপরে শুঙ্গ বংশ, এটা শিশুনাগ, এটা শুঙ্গ বংশ, তারপরে হচ্ছে কান্ন বংশ। এইভাবে কিন্তু বিভিন্ন রাজবংশের শাসন ছিল। যাই হোক, তো এগুলো একটার পর একটা ঘটনা আসতেই থাকবে, ঠিক আছে। তারপরে আসবে সুলতানি যুগ আসবে, সুলতানি যুগের পরে মোগল যুগ, ঠিক আছে, মোগল যুগের পরে ব্রিটিশ যুগ। তো আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি, যে ক্লাস 12 এর সেমিস্টার 3 যেটা, সেখানে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট ইউনিটে যেটা আছে, ইউনিট 1 এ পর্যটকদের নজরে, অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ, আমাদের ইন্ডিয়া, এই ইন্ডিয়াতে ইন্ডিয়া, এখনকার যে ইন্ডিয়া দেখছি আমরা, এই ইন্ডিয়া নয়, সেটা হচ্ছে এর সঙ্গে আরও যেমন বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে আরও অনেক, এদিকে কম্বোডিয়া, লাওস, এই সবগুলো তোমার গিয়ে সুমাত্রা, জাভা, বর্নিও, এগুলো সবই আমাদের মানে একটা ভূখণ্ডের মধ্যে ছিল। তো যাই হোক, এই যে আমাদের ভারতবর্ষে বহু বিদেশি পর্যটক তারা এসেছিলেন এবং এসে অনেক কিছু দেখেছেন। তাদের নজরে আমাদের ভারতবর্ষ কেমন ছিল সেই বিষয়ে তারা বিভিন্ন বই লিখে গেছেন, তাদের ধারণা দিয়ে গেছেন। এই বিষয়ে আমরা পাবো ফার্স্ট ইউনিটে বা ইউনিট 1 এ। এখানে এসেছিলেন কারা, তার মধ্যে কয়েকজনের নাম বলছি আমি: অলবেরুনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, ফ্রান্সের হচ্ছে ফ্রান্সোয়া বার্নিয়ে। তো এরা সকলেই ভারতবর্ষে এসেছেন এবং ভারতের সম্বন্ধে কিছু না কিছু বর্ণনা দিয়ে গেছেন। এবং তারা এখানে এসে কি কি দেখেছেন, তাদের নজরে এখানকার সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সব কিছু তাদের নজরে কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি আমি। নেক্সট যেটা দ্বিতীয় ইউনিটে যেটা পাবো আমরা, দ্বিতীয় ইউনিটে কি পাবো, সাংস্কৃতিক সমন্বয়। অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয় মানে কালচারের মধ্যে মিলন। কিসের মধ্যে? বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলন। এখানে যেটা ভক্তি আন্দোলন আর সুফি আন্দোলন, ইসলাম ধর্মের মধ্যে সুফি আন্দোলন, আর হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে ভক্তি আন্দোলন। এই ভক্তি মুভমেন্ট আর সুফি মুভমেন্ট, এই দুইটা কিন্তু ইসলাম ধর্মের মানুষরা, ইসলাম ধর্মের কিছু সন্ত বা বিভিন্ন আধ্যাত্মিক লাইনের মানুষ যারা, তারা হচ্ছেন মানুষকে আপন করে নিয়েছিলেন। মানুষকে বিভিন্ন মানে কিভাবে সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, মনের শান্তি পাওয়া যাবে, সেই রাস্তা দেখিয়েছিলেন। হিন্দু ধর্মের ক্ষেত্রে তাই ভক্তি আন্দোলনের প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব, মীরাবাই, ঠিক আছে, দাদু, কবির, আরও আছেন। তো কবিরের ধর্ম নিয়ে এটা পরে আলোচনা করবো আমি ডিটেলস। যাই হোক, তো এইভাবে যদি দেখা যায় হিন্দু ধর্মের, ইসলাম ধর্মের
মানুষের মধ্যে যে একটা নবচেতনার উন্মেষ হয়েছিল বিভিন্ন মনীষীর হাত ধরে, সেই সম্বন্ধে আমাদের এখানে করতে হবে। এগুলো ডিটেলসে আরও করবো আমরা। নেক্সট যেটা পাচ্ছি আমরা ভক্তিবাদ সুফিবাদের মধ্যে মিল কী কী সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, সুফিবাদের ফলে কি হয়েছিল, ভক্তিবাদের ফলে কি হয়েছিল, এগুলো সবগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করবো। কিছু নেই, এগুলো সিম্পল আছে। নেক্সট হচ্ছে কি যে তৃতীয় অধ্যায়ে যেটা পাবো সাম্রাজ্যের রাজধানী। এখানে মেনলি 3টা সাম্রাজ্য দিয়েছে, কি কি? বিজয়নগর, বাহামনি আর বঙ্গদেশ। বঙ্গদেশ মানে এটা, এই এলাকাটা বঙ্গদেশ, আর বাহামনি মানে এটা, আর বিজয়নগর মানে এটা। বিজয়নগর মানে হচ্ছে কাবেরী আর কৃষ্ণা নদীর এলাকাটা, মানে অন্ধ্রপ্রদেশ, এদিকে তামিলনাড়ু এই এলাকাটা। আর বাহামনি মানে গোদাবরী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো। আর বঙ্গদেশ মানে এটা। এই বিষয়গুলো নিয়ে এই সব রাজ্যের রাজধানীগুলো, এই সব রাজ্যের প্রতিষ্ঠাতা, এই সব রাজ্যের শাসন ব্যবস্থা কেমন ছিল, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সব কিছু আমরা দেখবো এখানে। ঠিক আছে, ফসল কী কী উৎপাদন হতো সব কিছু। এদের এখানে কোন কোন বিদেশি পর্যটক এসেছিল সেগুলোও আলোচনা করবো আমরা। তারা কী কী বই লিখেছিলেন সব কিছু আলোচনা হবে। ঠিক আছে, সিম্পল আছে। নেক্সট এবার দেখবো আমরা, আচ্ছা, বিজয়নগর, বাহামনি আর বঙ্গদেশ। বঙ্গদেশে বিশেষ করে কি ছিল? ইলিয়াস শাহী বংশ। হ্যাঁ, বাংলায় হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশ দেখবো। ঠিক আছে, তো এগুলোই আছে এখানে। বিজয়নগর হলো, বাহামনি হলো, মানে প্রত্যেকটা সাম্রাজ্যের আর কি উৎপত্তি, শাসন ব্যবস্থা, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সংস্কৃতি, এগুলো সব আলোচনা হবে। স্থাপত্য কলা, শিল্প, ঠিক আছে, সাহিত্য, মানে কি কি ওই সময়ে বই রচনা করা হয়েছিল, ঠিক আছে, সব কিছু আছে। মানে বিভিন্ন যদি লেখালেখি হতো সেগুলো বিষয়ে আলোচনা হবে। নেক্সট হচ্ছে ইউনিট 1 শেষ হয়ে গেল। ইউনিট 1-এর আমরা কয়টা চ্যাপ্টার পাচ্ছি? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টা অধ্যায়। এবার ইউনিট 2 যেটা, ইউনিট 2-তে পাবো কয়টা অধ্যায়? প্রথম অধ্যায় পাচ্ছি যেটা ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। তাহলে ঊনবিংশ শতক মানে কোনটা? ঊনবিংশ শতক মানে হচ্ছে 1801 থেকে 1900, এই সময়টাতে। 1801 থেকে 1900 এই সময়টাতে কি হয়েছিল? ঊনবিংশ ও বিংশ শতক। বিংশ মানে 1901 থেকে 2000। আচ্ছা, তো ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। ঔপনিবেশিকতাবাদ মানে কি? যে যদি কোনো একটা দেশের মানুষ অন্য দেশে গিয়ে তাদের ঘাঁটি স্থাপন করে শাসন শোষণ শুরু করে দেয়, সেটা হলো উপনিবেশ। তো ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মানে কি? যে যখন একটা বিদেশি শক্তি, একটা দেশ বা একটা রাষ্ট্র যখন বিভিন্ন জায়গায় তার উপনিবেশ গড়ে তুলবে, তখন হয়ে যাবে সাম্রাজ্য। মানে উপনিবেশের কতগুলি উপনিবেশ নিয়ে হচ্ছে একটা সাম্রাজ্য, বা কতগুলি এলাকা নিয়ে একটা সাম্রাজ্য। যাই হোক, তো এখানে যেটা আমরা পাবো যে এশিয়া ও নতুন বিশ্বে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এখানে কি কি পাবো আমরা? উপনিবেশ প্রতিষ্ঠা হলো কেন? এই যে একটা দেশের মানুষ অন্য দেশে গিয়ে শাসন শোষণ শুরু করছে, বা মানে তার হাতের মুঠোয় শাসন ব্যবস্থাটা চলে যাচ্ছে, কেন হলো সেই বিষয়ে আলোচনা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভৌগোলিক আবিষ্কার ও উপনিবেশ প্রতিষ্ঠা। আমরা জানি সেমিস্টার 2-এই পেয়েছিলাম যেটা, যে ভৌগোলিক আবিষ্কার, বিভিন্ন কম্পাস যন্ত্র, তারপরে হচ্ছে মানুষ কি করলো, বিভিন্ন মানে অভিযান শুরু করলো, যে ওইদিকে কি আছে, এদিকে কি আছে, খোঁজ শুরু করলো। এইভাবে নতুন নতুন দেশ, নতুন নতুন ভূমির খোঁজ পেয়ে গেল। ঠিক আছে, তো এগুলো ভৌগোলিক আবিষ্কারের ফলাফল, এগুলো আমরা ক্লাস 11-এই পড়েছি সেমিস্টার 2-তে। আচ্ছা, নেক্সট যেটা আমেরিকা কর্তৃক জাপানে উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া, সেগুলো পাবো। আমেরিকা কি করেছিল? জাপানটাকে দখল করার চেষ্টা করেছিল, জাপানে উপনিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। চীনে বিভিন্ন দেশের উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া। চীন দেশ, আমরা জানি আমাদের ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে একটা, এখন বর্তমানে যেটা আছে চীন। এই ভারতের প্রতিবেশী চীন। তো এই চীনে কি করেছিল? চীনে বিভিন্ন দেশের উপনিবেশ তৈরি হয়েছিল, মানে স্থাপন হয়েছিল। তার মানে আজকে যে ভারত, চীন, প্রত্যেকটা দেশ কিন্তু কোনো না কোনো দেশের অধীনে ছিল। ঠিক আছে, তো এগুলো ইতিহাস পড়লে আমরা সবই জানি। হ্যাঁ, যাই হোক, ডিটেলসে আরো পরে জানবো। আচ্ছা, নতুন বিশ্বে উপনিবেশ স্থাপন, মানে নতুন বিশ্বে
উপনিবেশ তৈরি হচ্ছে। এই যে উপনিবেশ মানে যেটা বললাম যে এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে যখন শাসন শোষণ প্রতিষ্ঠা করছে। আচ্ছা, এবার যেটা আমরা দেখবো নেক্সট পয়েন্ট, মানে ইউনিট 2 এর প্রথম অধ্যায়টার মধ্যেই আছে এগুলো। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক গতি, বাণিজ্যিক মূলধন থেকে শিল্প ও পুঁজিবাদী মূলধন। মানে এরা কি করলো যে বাণিজ্যিক মূলধন মানে ব্যবসা বাণিজ্য করতে করতে এরা শিল্প কারখানা তৈরি করলো। ঠিক আছে, শিল্প কারখানা থেকে এরা মানে পুঁজিবাদী মূলধন মানে হচ্ছে প্রচুর টাকা পয়সা চলে আসলো এদের হাতে। আরও এরা বিভিন্ন জায়গা দখল করার দিকে মনোনিবেশ করলো। ঠিক আছে, তারপরে চলে আসলো শিল্প বিপ্লব, ইংল্যান্ডে বিশেষ করে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, এগুলো আছে। তারপরে উপনিবেশগুলির উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। তাহলে উপনিবেশগুলোর উপরে এই যেটা বললাম, উপনিবেশগুলোর উপরে কি করবে, আস্তে আস্তে অর্থনৈতিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে ফেলবে। এই বিদেশি শক্তিরাই এসে আস্তে আস্তে কি করবে, এগুলোকে উপনিবেশগুলোকে দখল করে নেবে। আমরাও ছিলাম উপনিবেশ। কাদের উপনিবেশ ছিলাম? আমাদের এখানে যারা এসেছিল বিদেশি শক্তিগুলোর মধ্যে। বিশেষ করে আমরা যদি দেখি, যদি সুলতানি যুগ শেষ হয়, মোগল যুগ শেষ হয়, তারপরে যেটা পাচ্ছি আমরা এই যে পিডিবিডিএফ, আমি ফর্মুলাটা বলেছিলাম তোমাদের, পিডিবিডিএফ মানে হচ্ছে পর্তুগিজরা আমাদের এখানে ঘাঁটি স্থাপন করেছিল, মানে ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে এসেছিল। ডি ফর ডাচ মানে ওলন্দাজরা এসেছিল, ব্রিটিশার্স ইংরেজরা এসেছিল, আর হচ্ছে ডেনমার্ক মানে এই যে ডেনমার্কের অধিবাসীরা এসেছিল এখানে, আর হচ্ছে ফ্রেঞ্চ ফরাসিরা এসেছিল। হ্যাঁ, এইভাবে যদি দেখি যে বিভিন্ন বিদেশি শক্তি আমাদের এখানে এসেছিল। ঠিক আছে, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন দেশে, চীনে, জাপানে, ওদের আমাদের এখানে যেমন এরা এসেছিল, ওদের ওখানেও গিয়েছিল। ওখানে হয়তো অন্য কোনো দেশের শক্তি এসেছিল। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তাই তো আস্তে আস্তে এই যে জায়গাগুলোতে এই যে উপনিবেশিক শক্তিগুলো এরা আস্তে আস্তে কি করবে, এটাকে দখল করে নেবে। ঠিক আছে, তো তারপরে এটা এবার আমরা দেখবো কি বর্ণবাদ ও, আচ্ছা এখানে আরেকটা যেটা ছেড়ে দিলাম যে ইন্দোনেশিয়ায় চীনের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। এই চীনেও ওই সেম ঘটনা, চীনটাকেও দখল করে নিবে অর্থনৈতিক রাজনৈতিকভাবে, এই বিদেশি শক্তিগুলো মানে হাতে ধরে করে নিবে। এবার হচ্ছে আমেরিকার উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। এমনকি আমেরিকার উপরেও রাজনৈতিক অর্থনৈতিক মানে আমেরিকাটাকেও দখল করে নিয়েছিল একসময় ইংল্যান্ড মানে ইংরেজরা। ঠিক আছে, আর কি ইন্দোনেশিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। ইন্দোনেশিয়া আমরা জানি এদিকে আছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়াতে কি হয়েছিল, ইন্দোনেশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা। ভারতের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মানে সেম, এই যে বিষয়গুলো চীন, আমেরিকা, ইন্দোনেশিয়া, ভারত প্রত্যেকটাই ছিল বিদেশি শক্তির অধীনে। ঠিক আছে, একসময় আমরা সবাই কি হয়ে গেছিলাম, পরাধীন হয়ে গেছিলাম। ঠিক আছে, তো পরাধীন ছিলাম আর কি। তো বর্ণবাদ ও ঔপনিবেশিক সমাজের প্রভাব, তাহলে এই যে বিষয়টা এটা আমরা কিসের পড়ছি, এই যে ঔপনিবেশিকতাবাদ আর সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ এটাই কি করেছিল, মানে বর্ণবাদ ও ঔপনিবেশিক সমাজের প্রভাব। বিশেষ করে আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন মানে ওখানে মানে কালো মানুষদের উপরে অত্যাচার শুরু করেছিল। ঠিক আছে, মানে বর্ণভেদ, ঠিক আছে, বর্ণভেদে অত্যাচার শুরু করে দিয়েছিল। তো এই বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। ওখানে বিশেষ করে মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে, এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তারপরে এদিকে আমেরিকার আছে আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, আরও আছেন অনেকে, ডিটেলস আমরা পরে করবো আমরা এগুলো। ঠিক আছে, তারপরে আমেরিকায় যে দাস প্রথা ছিল ওটা উচ্ছেদ হচ্ছে। তো এইভাবে দেখা যাবে একটা চেতনা আসতেছে মানুষের মধ্যে আস্তে আস্তে, মানে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে কি হচ্ছে, জাতিগত প্রশ্নে একটা মানে নেগেটিভ পজিটিভ প্রভাব পড়তেছে। ঠিক আছে, ভালো মন্দ দুটা। এবার সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও নব্য সাম্রাজ্যবাদ। এখানে সাম্রাজ্যবাদ মানে একটু আগে বললাম, উপনিবেশবাদ ওটাও হয়ে গেছে, নব্য সাম্রাজ্যবাদ। এবার এই বিষয়গুলো একটু ডিটেলসে আমরা আরও দেখব। ঠিক আছে,
নেক্সট যেটা পাচ্ছি আমরা দ্বিতীয় অধ্যায়, ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র মানে কিভাবে কন্ট্রোল করেছিল। এই যে মনে করো আমাদের এখানে ভারতবর্ষে বিদেশিরা যে উপনিবেশ স্থাপন করলো, কিভাবে কন্ট্রোল করেছিল, কিভাবে তারা শাসন মানে করেছিল আমাদেরকে, ঠিক আছে। তো আমরা দেখলাম যেটা যে আমাদের দেশে বিভিন্ন বিদেশি শক্তি ভারতে এসেছিলেন, ঠিক আছে। তার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, হ্যাঁ, তো এরা বিভিন্ন পলিসি মানে নিয়ে এসেছিল ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষে যদি দেখি আমরা ব্যাটল অফ পলাশি, যেটা পলাশির যুদ্ধ থেকে শুরু করে তারপরে সিপাহী বিদ্রোহ, এদিকে 1757 ছিল পলাশি যুদ্ধ, 1857 সিপাহী বিদ্রোহ, 100 বছর গ্যাপ, মাঝখানে অনেক কিছু ঘটনা আছে আরো, ঠিক আছে। বিভিন্ন ছোটোখাটো আরো অনেক বিদ্রোহ আছে, ঠিক আছে। তো এগুলো কেন হয়েছিল? কারণ ওই যে অত্যাচার, শোষণ, শাসন, এগুলোর জন্যই হয়েছিল। তো তারপরে বিভিন্ন পলিসিও নিয়ে এসেছিল যে আস্তে আস্তে ভারতবর্ষটাকে মানে ভারতের মানুষকে কী করে হাতের মুঠোয় রাখা যায়, হ্যাঁ, সেই কৌশলটা তারা করেছিল এই বিদেশি শক্তিরা। তার মধ্যে সবচেয়ে বেশি, এই বিদেশি তো অনেকেই এসেছিল, তার মধ্যে সবচেয়ে বেশি মানে লাস্ট পর্যন্ত ছিল কারা? লাস্ট দেখো এখানে ফরাসিরা কিন্তু লাস্টে এসেছিল, ফরাসিরাই কিন্তু ফার্স্টে চলে গেছে, পর্তুগিজরা কিন্তু ছিল, ঠিক আছে। তো এবার এখানে যেটা দেখবো সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছিল এখানে কারা? ব্রিটিশরা, ইংরেজরা, ঠিক আছে, ইংরেজরা। তো এখানে ওরা কি কি করেছিল? আমাদের দেশের সম্পদ ওদের ওখানে নিয়ে গিয়েছিল, মানে ওখানে শিল্প বিপ্লব হয়েছিল, কলকারখানা তৈরি হয়েছিল ইংল্যান্ডে, তার জন্য এখান থেকে কাঁচামাল ওরা নিয়ে যেত। তারপরে রেলপথ তৈরি করেছিল, টেলিগ্রাফ ব্যবস্থা তৈরি, কিছু জিনিস ওরা তৈরি করে দিয়েছিল, রেল স্থাপন করেছিল, রেল লাইন, টেলিগ্রাফ, ঠিক আছে। কিন্তু করেছিল কিসের জন্য? ওদের সুবিধার জন্য, ওদের লাভের জন্য, ঠিক আছে, ওদের ভালোর জন্য। এটা না যে আমাদের ভারতের জন্য, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের জন্য তারা করেনি, তাদের সুবিধার জন্য। তারা ভারতবর্ষের সম্পদকে কি করে লুটপাট করবেন, সেইটার সুবিধা তারা করেছিলেন, সেই হিসাবে তারা কাজ করেছিলেন, ঠিক আছে। তো শেষ পর্যন্ত আমরা স্বাধীনতা লাভ করি 1947 সালে, তাই না? তো এটার অনেক আরো ফ্যাক্ট আছে, জাস্ট আমাদের তাহলে এইটুকু নিয়ে পড়তে হবে। কি কি পড়তে হবে সেমিস্টার 3-তে? যে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে পর্যটকদের নজরে মানে ভারতবর্ষে যে বিদেশি পর্যটকরা এসেছিল, তারা ভারতবর্ষের যে বিভিন্ন মানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি দেখেছেন, কি কি দেখেছেন, তারা যা বর্ণনা দিয়েছেন সেগুলো আমাদের জানতে হবে। তারপরে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, মানে ইসলাম ধর্ম হিন্দু ধর্মের মধ্যে যে একটা মানে বিভিন্ন মহান মনীষী যারা, তারা কি করেছিলেন, মানুষকে ভালোবেসে একটা ভক্তি মানে একটা আধ্যাত্মিক পথে আনার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। এটার সঙ্গে আবেগ জড়িত আছে, আবেগ দিয়ে বুঝতে হবে। যাই হোক, নেক্সট যেটা আমরা পাচ্ছি যে বিজয়নগর, বাহামনি আর হচ্ছে বঙ্গদেশ। বিজয়নগর, বাহামনি আর হচ্ছে বঙ্গদেশ, এই সম্বন্ধে পড়বো, ঠিক আছে। এদের প্রতিষ্ঠা থেকে শুরু করেছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয় ইউনিটে যেটা পাচ্ছি আমরা যে উপনিবেশ ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, যেটা বললাম যে বিদেশিরা যখন একটা দেশের মানুষ অন্য দেশে গিয়ে যদি শাসন শোষণ করে, সেটা হলো উপনিবেশ। তাহলে অনেকগুলো উপনিবেশ যদি থাকে বা কয়েকটা উপনিবেশ মিলে আছে, ধর আমার কোনো একটা বিদেশি শক্তির বিভিন্ন জায়গায় উপনিবেশ আছে, তাহলে ওটা হলো সাম্রাজ্য, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, বিশেষ করে ভারতবর্ষে যে ইংরেজরা কীভাবে শাসন শোষণ করেছিল, হ্যাঁ, তারা এখানে কি কি কাজ করেছিল তাদের সুবিধার জন্য, সেগুলো আমরা করবো। তারা কি কি সংস্কার এনেছিল, তার সুপ্রভাব কুপ্রভাব সবই পাবো আমরা। বিভিন্ন পলিসি ছিল তাদের, মানে বিভিন্ন বন্দোবস্ত, বিভিন্ন ব্যবস্থা ছিল, ঠিক আছে। আমাদের মানে শাসন করার যে উপায়, কি কি উপায় অবলম্বন করেছিলেন তারা, সবগুলো আমাদের এখানে পড়তে হবে। আমাদের দেশের সম্পদ ওদের ওখানে কীভাবে গেল, সেগুলো আমরা জানবো ডিটেলসে, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলোই আমরা আমাদের সেমিস্টার 3-তে পাচ্ছি, ঠিক আছে, হিস্ট্রি।
বেশি কিছু নেই, অল্পই আছে, কিন্তু এগুলো ডিটেলসে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তবে আমরা পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারবো, তাই না?